কেমন আছো সবাই তোমরা? দেখো, আমি বলেছিলাম যে উম, একদম পূর্বের আলোচনাতে যে দেখো, আমাদের যে পিএসসি রেজাল্ট সিভিলের ডিলে হচ্ছে, তার পেছনে নিশ্চয়ই কিছু কারণ আছে। এবং এর আগেও আমি বলেছিলাম যে তোমাদের সিট কিছুটা বাড়তে পারে। তো বিভিন্ন ডিপার্টমেন্ট কিন্তু এই সিট বাড়ানোর পদ্ধতিটা করছে, যে আরও তারা ভালোভাবে ফাইনালাইজ করে স্ক্রুটিনি করছে যে আরও যদি কিছু সিট থাকে। যেমন আমাদের সুন্দরবন অ্যাফেয়ার্স কিন্তু কিছুটা সিট, 5-7টা সিট মতো বাড়িয়েছে। এই রকম কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ কাজকর্মগুলো চলছে, যে কোথায় সিট বাড়বে বা কি। ফলে এছাড়াও যে ফাইনাল স্ক্রুটিনির যে ব্যাপার সেগুলো চলছে, যার জন্য আমাদের সিভিলের রেজাল্টটা একটু ডিলে হচ্ছে। তো ডোন্ট ওরি, আমার কাছে যা খবর আছে তাতে এটা কিন্তু প্রসেসে আছে, এবং তোমরা খুব শীঘ্রই ভালো খবর পেতে চলেছো। ঠিক আছে, কিন্তু এটা মানে যদি কিছু সিট বাড়ে তাহলে সেটা সব সময় ভালো না একটা ইয়ারের জন্য। হ্যাঁ, ফলে বিভিন্ন ডিপার্টমেন্টকে অলরেডি পিএসসি যে চিঠি দিয়েছে তার ক্ষেত্রে ডিপার্টমেন্টগুলো ফাইনালাইজ করছে, করে দেবে। তোমরা কিন্তু পিএসসির বিভিন্ন নোটিশ যেগুলো বেরোয় তাদের ওয়েবসাইটে, বিশেষ করে আমি বলবো শনিবারগুলোতে একটু বেশি করে তোমরা নজর দেবে। পিএসসির যদি কোনো নোটিশ বা কিছু ওয়েবসাইটে দেয় সেগুলোর দিকে, ফলে তোমরা কিন্তু সেই দিকে উপকৃত হবে বলেই আমি আশা করছি। দেখো, তোমরা এর আগে আমরা সাববেস নিয়ে আলোচনা করেছিলাম, সাবগ্রেড নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এমন একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি যে টপিক নিয়ে আলোচনা, আমাদের এই ধরনের রিলেটেড আলোচনা খুব বেশি কোনো জায়গায় হয়েছে বলে আমি অন্তত জানি না। সুতরাং এইটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যই আমি করছি। হ্যাঁ, সো স্টার্ট করা যাক। একদম প্রথমেই বিটুমিনাস লেয়ার নিয়ে আমরা আজকে যখন আলোচনা করব, যে প্রশ্নটা একদম শুরুতেই করে, বিটুমিনাস কোর্সের বাইন্ডার কি? তো আমরা সবাই জানি যে বিটুমিনাস কোর্সের ক্ষেত্রে বাইন্ডার হচ্ছে বিটুমেন। ওকে, কোনো প্রবলেম নেই। এর পরের প্রশ্ন হচ্ছে, বিটুমেনের গ্রেড বলতে তুমি কি বোঝো? একটা বিটুমেনের গ্রেড বলতে কি বোঝো? একটা বিটুমেনের গ্রেড মানে হচ্ছে সেই বিটুমেনের পেনিট্রেশন ভ্যালু। ঠিক আছে, এবার অনেক সময় বলে কি যে বিটুমেনের গ্রেড 35 বলতে তুমি কি বোঝো? বিটুমেনের গ্রেড 35 বলতে আমি বুঝবো যে আমার পেনিট্রেশন রেঞ্জ হচ্ছে 30 থেকে 40, তাই আমি বিটুমেনের গ্রেডটা হচ্ছে 35। যদি বলে বিটুমেনের গ্রেড 65 বলতে কি বোঝো, তাহলে বলবো বিটুমেনের যে পেনিট্রেশন রেঞ্জ সেটা 60 to 70। বিটুমিনাস গ্রেড 60-70 বললাম, 80-100 বলতে কি, এই 85 বলতে কি বোঝো, তাহলে বুঝবো যে আমাদের বিটুমিনের পেনিট্রেশন গ্রেড 80 থেকে 100। এর পরের প্রশ্নই যেটা করেন ওনারা, যে তাহলে 35, মানে যেমন এর ক্ষেত্রে যেমন 35, 30-40 ক্ষেত্রে 35, তাহলে 35ই কেন, 31, 32 বা 30-40 রেঞ্জ এরকম বলছে না কেন? তার কারণটা হচ্ছে যে আমাদের অ্যাজ পার আইএস 73 সিঙ্গেল ফিগার ডেজিগনেশন করা আছে। উত্তরটা মনে থাকবে, যে এই প্রশ্নটা করবে যে S35 বা আমার S65 বা S85, এইগুলোর ক্ষেত্রে এই রকম কেন, 85ই কেন, বা মিডিলটাকেই নেওয়া হচ্ছে কেন? তার কারণ হচ্ছে, একদম পরিষ্কার বলবে যে আমার অ্যাজ পার আইএস 73 সিঙ্গেল ফিগার ডেজিগনেশন করা আছে। ওকে, তাহলে সিঙ্গেল ফিগার ডেজিগনেশন আইএস 73-তে করা আছে বলে আমরা কিন্তু ওই একটা ফিগার দিয়েই বোঝানোর চেষ্টা করছি। এর পরের প্রশ্ন হচ্ছে যে এই পেনিট্রেশন ব্যাপারটা একটু তোমাদের কিন্তু পড়ে যেতে হবে। বিটুমেনের পেনিট্রেশনের ব্যাপারটা, বিটুমেনের পেনিট্রেশনের ব্যাপারটা যখনই পড়বে তুমি, আমি বলবো কোনো বই টই পড়ো না ভাই, একদম পরিষ্কার
তুমি যে কোনো নেট থেকে বা যে কোনো জায়গা থেকে IS 1203 ডাউনলোড করো। দেখো বিটুমিনাস পেনিট্রেশনের ব্যাপারে ডিটেল বলা আছে, বইতে অনেক ভুল থাকে কিন্তু। ঠিক আছে, তাহলে IS 1203 ডাউনলোড করো এবং পেনিট্রেশন ব্যাপারটা পড়ো। এখানে যেটা আমার বলার সেটা হচ্ছে এই পেনিট্রেশনের যে পেনিট্রোমিটার, মানে যে যন্ত্রটার সাহায্যে পেনিট্রেশন টেস্টটা করা হয়, সেই পেনিট্রোমিটারে কিন্তু একটা স্কেল লাগানো থাকে। এই স্কেলটার মান হচ্ছে 1/10 মিলিমিটার। বুঝে গেল ব্যাপারটা? যে যে স্কেলটা লাগানো থাকে পেনিট্রেশনের টেস্টে, সেই পেনিট্রেশনের টেস্টের স্কেলটার মান হচ্ছে 1/10 মিলিমিটার, মানে ওই স্কেলের 10 ঘর মানে হচ্ছে 1 মিলিমিটার। ঠিক আছে, তাহলে ওই স্কেলে যদি কোনো বিটুমেন তোমার 30-40 রেঞ্জে হয়, তাহলে 1/10 মিলিমিটার, তাহলে তার রেঞ্জ হতে হবে 3 থেকে 4 মিলিমিটার অ্যাকচুয়ালি পেনিট্রেশন তার হয়। ঠিক আছে, এই কিন্তু 1/10 মিলিমিটার নিয়ে এই ইন্টারভিউতে কিন্তু একটু গোলানো প্রশ্ন করে। ঠিক আছে, এইবার পরের একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের বিটুমিনাস লেয়ার আমি যখন ফিল্ডে ব্যবহার করি, ফিল্ডে লে করি, তখন এই লেইং এর টাইমে বিটুমিনাস লেয়ারে আমি কি কি মেশিনারিজ ব্যবহার করব। বোঝা গেল? কি কি মেশিনারিজ ব্যবহার করব বিটুমিনাস লেয়ার মাঠে লেইং করার ক্ষেত্রে। বিটুমিনাস লেয়ার মাঠে লেইং করার ক্ষেত্রে আমরা সাধারণভাবে যে দুটো জিনিস ইউজ করি, একটা হচ্ছে পেভার আর একটা হচ্ছে রোলার। ঠিক আছে, এবার বিটুমিনাস লেইং করার ক্ষেত্রে পেভারের ব্যাপারে তোমাকে যদি একটু জিজ্ঞেস করতে পারে, মেশিনারিজ ব্যাপার নিয়ে ওনারা একটু জিজ্ঞেস করতে পারেন, তাহলে পেভারের ব্যাপারটা আমি একটু বলে দিই। যে পেভার সাধারণত দু ধরনের হয়, একটা মেকানিক্যাল পেভার আর একটা হচ্ছে সেন্সার পেভার। আমরা সাধারণত যে বিটুমিনাস লেয়ার ব্যবহার করি, নর্মাল লেয়ার বা WMM বা জিএসবি, এই লে করার ক্ষেত্রে মেকানিক্যাল পেভার ইউজ করি, কারণ মেকানিক্যাল পেভারে লেভেল পার্টটা অতটা পারফেক্ট হয় না, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ বিটুমিনাস লেয়ারে যেহেতু লেভেল পার্টটা অনেক পারফেক্ট, সেই জন্য আমরা সেন্সার পেভার ইউজ করি। তুমি বলবে স্যার আমি রাস্তাঘাটে তো দেখতে পাই যে বহু ক্ষেত্রে মেকানিক্যাল পেভার ইউজ করেও বিটুমিনাস লেয়ার করা হয়। হ্যাঁ, হয়তো তাদের মেশিনারিজ নেই, কিন্তু যেটা আমি যখন ইন্টারভিউতে অ্যান্সার করছি বা বড় প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু সব সময় সেন্সার পেপার ইউজ হবে। সেন্সার পেপার কি ব্যাপার, সেটা হচ্ছে যে আমার কোন জায়গায় কতটা লেভেল থাকবে, সেই লেভেলগুলো কিন্তু আমি এক একটা পেক পুঁতে তার মধ্যে একটা তার বা স্ট্রিং আমরা ফিক্সড করি। সেই তার বা স্প্রিংটাকে ওঠানো বা নামানো যায়। ঠিক আছে, তাহলে সেই জায়গা দিয়ে আমার কোথায় কত লেভেল আছে সেই লেভেলটা আমি স্ট্রিংয়ের ওপরে ফিক্সড আপ করলাম, এবং সেই স্ট্রিং ধরে আমার সেন্সারটা কিন্তু সেইভাবে লাগানো থাকবে পেভারের সঙ্গে। ফলে যেখানে যতটা লেভেল দরকার হবে, যতটা লেভেল মানে হচ্ছে যে পরিমাণ বিটুমিনাস লেয়ার দেওয়ার দরকার হবে, সেন্সার পেভার কিন্তু সেই পরিমাণই বিটুমিনাস লেয়ার সেখানে দিতে থাকবে। ঠিক আছে, অর্থাৎ সেন্সার পেভার আমাদের এমনভাবে ফিক্সড করা থাকবে যে আমি মাঠে কাজ করার আগে আগে যদি লেভেলটা স্ট্রিংয়ের ওপরে দিয়ে রাখি এবং পেভারটাকে প্রপারলি আমি চালাতে থাকি, তাহলে কিন্তু আমার বিটুমিনাস লেয়ার যতটা আমার প্রয়োজন, আমার লুজ ডেন্সিটি, লুজ ভলিউম, সেই ভলিউমটা কিন্তু ও পাততে পাততে যাবে। ঠিক আছে, আর অনেক সময় হয় কি যে আমার যদি দুটো দিকেই লেভেল দেওয়ার দরকার থাকে, তাহলে দুটো দিকেই আমাকে স্ট্রিং দিতে হবে। আর যদি এমন হয়, ধরো বিটুমিনাস রোডের ক্ষেত্রে অনেক সময় কি হয়, আমরা ওই মাঝখানে মিডিয়ানটা করে ফেলি। তা মিডিয়ানটা হয়ে গিয়ে যদি মিডিয়ানের কার্ভটা হয়ে যায়, KERV কার্ভ, হ্যাঁ, এই কার্ভটা হয়ে যায়, তাহলে সেখানে অনেক ক্ষেত্রে আমরা সেন্সার ইউজ করি। ঠিক আছে, এটা জাস্ট তোমার ইনফরমেশনের জন্য। এত ডিটেল হয়তো ওনারা বলবেন না, জিজ্ঞেস করবেন না, কিন্তু সেন্সার ব্যাপারটা, স্ট্রিং এর ব্যাপারটা, পেগের ব্যাপারটা, এই ব্যাপারগুলো একটু জেনে রাখো। এটা একটু ওনারা জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে, এবার আসি রোলিং এর ব্যাপারে। রোলিং নিয়ে কিন্তু আমি অলরেডি কিছুটা বলেছি তোমাদের, যে গ্র্যানুলার বেসে রোলিং কিভাবে করব। এবার আসি যে বিটুমিনাস লেয়ারে রোলিং কিভাবে করব। দুটোর মধ্যে কিন্তু অনেক ফারাক।
ঠিক আছে? হ্যাঁ, অনেক ফারাক যে আমি এই লেয়ারে রোলিং কিভাবে করব। তাহলে আমাকে জিজ্ঞেস করেছিল মেশিনারিজ কি, মেশিনারিজে আমি বলেছিলাম পেভার, পেভারের ব্যাপারে ডেসক্রাইব করতে বললে আমি বলে দিতে পারি। এবার বিটুমিনাস লেয়ারে আর কি আছে, রোলার, রোলারের ব্যাপারে আমাকে যদি ডেসক্রাইব করতে বলে তাহলে আমি রোলারের ব্যাপারে ডেসক্রাইব করব। রোলার ব্যাপারে ডেসক্রাইব করতে গেলে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে কিছু স্টেজ অফ রোলিং আছে, ঠিক আছে? তাহলে আমি বলবো এখানে 4টে স্টেজ অফ রোলিং আছে, 4 স্টেজ রোলিং বিটুমিনাসের ক্ষেত্রে। কি কি? ফার্স্ট স্টেজ রোলিং কাকে বলবো? ফার্স্ট স্টেজ রোলিংকে বলবো ইনিশিয়াল রোলিং বা ব্রেকডাউন রোলিং, মনে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, ফার্স্ট স্টেজ রোলিংকে বলবো ইনিশিয়াল রোলিং বা ব্রেকডাউন রোলিং। তুমি যদি রোলার রোলিং এর ক্ষেত্রে বলো এইভাবে করি ওরম ভাবে করি, ওইভাবে না, একদম সিস্টেমেটিক্যালি বলতে হবে। তাহলে ফার্স্ট স্টেজ রোলিংকে বলবো ব্রেকডাউন রোলিং বা ইনিশিয়াল রোলিং। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে প্রাইমারিলি 8 থেকে 10 টনের একটা স্মুথ হুইলড রোলার হতে পারে ব্যবহার করা হয়, ঠিক আছে? মানে একদম আমি ফার্স্ট স্টেজে আমি স্মুথ রোলিং করছি 8 থেকে 10 টন রোলিং দিয়ে, হয়ে গেল। সেকেন্ড স্টেজ অফ রোলিংকে কি বলবো? সেকেন্ড স্টেজ অফ রোলিংকে বলবো আমরা ইন্টারমিডিয়েট রোলিং। সেকেন্ড স্টেজ অফ রোলিংকে বলবো ইন্টারমিডিয়েট রোলিং। এখানে কি হয়? এখানেও কিন্তু 8 থেকে 10 টনের স্মুথ রোলার বা ভাইব্রেটরি রোলার ব্যবহার করা হয়, ঠিক আছে? হয়ে গেল সেকেন্ড স্টেজ অফ রোলিং। থার্ড স্টেজ অফ রোলিংকে আমরা বলবো স্মুথ রোলিং। তাহলে ফার্স্ট স্টেজ রোলিংকে বললাম ব্রেকডাউন, সেকেন্ড ব্রেকডাউন রোলিং, সেকেন্ড স্টেজকে বলছি ইন্টারমিডিয়েট রোলিং, থার্ড স্টেজকে বলছি স্মুথ রোলিং। স্মুথ রোলিংটা কি? এখানে কিন্তু আমরা 12 থেকে 15 টনের পিটিআর ব্যবহার করব। পিটিআরটা কি? পিটিআর মানে হচ্ছে নিউমেটিক টায়ার রোলার। মানে কি? এই রোলারগুলোর মধ্যে আমার রবারের চাকা থাকে, ঠিক আছে? রবারের টায়ার থাকে। তো সেই টায়ার দিয়ে আমরা রোলিংটা করি। এই রোলিংটা করে আমার লাভটা কি হচ্ছে দেখো। একটা বিটুমিনাস লেয়ারের মধ্যে তো অনেক কিছু মিক্স থাকে, 20 মিলিমিটার, 10 মিলিমিটার স্টোন ডাস্ট, ফিলার, অনেক কিছু থাকে। তাহলে কি হয়, যখন প্রাইমারি যখন লে করি, রোলিং করি, তখন আমার ওই যে ফাইনাল মেটেরিয়ালগুলো তলায় পড়ে যায়, তলায় ওপরে পড়ে যায়। ফলে ওপরের যে 20 মিলিমিটারের যে বা 10 মিলিমিটারগুলো মানে ওপরে থাকে, ফলে আমার লেয়ারটাকে ভীষণ হার্শ লাগে, দেখতে বাজে লাগে। কিন্তু যখন পিটিআর চালাবো বা নিউমেটিক টায়ার রোলার চালাবো, যেহেতু এটা রবারের রবারের তৈরি, এবং সেখানে কি হয়, একটা সাকশন ক্রিয়েট করে বিটুমিনাস পেভমেন্টের ওপরে। সেই সাকশনের ফলে তলার যে ফাইন মেটেরিয়ালসগুলো সেগুলো ওপরে এসে জমা হয়। ফলে আমার রাস্তাটা কিন্তু অনেক স্মুথ লাগে। সেই জন্য এই রোলিংকে আমরা বলবো স্মুথ রোলিং, ঠিক আছে? এটা হচ্ছে থার্ড স্টেজ অফ রোলিং। এখানে দুটো জিনিস মনে রাখতে হবে। এতক্ষণ আমি 8 থেকে 10 টন 8 থেকে 10 টন বলে যাচ্ছি, এই নিউমেটিক টায়ার রোলারের ক্ষেত্রে হচ্ছে কিন্তু 12 থেকে 15 টন। মনে থাকবে, 12 থেকে 15 টন। আর এখানের আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা ঝট করে জিজ্ঞেসও করতে পারবে, কিন্তু অ্যাজ পার ইনফরমেশন মাথায় রাখো, নিউমেটিক টায়ার রোলারের কোনো টায়ারের টায়ারের প্রেশার কিন্তু মানে টায়ারের প্রেশার মিনিমাম 5.6 কেজি/সেন্টিমিটার স্কোয়ার হতে হবে। একদম মাথায় রাখো, নিউমেটিক টায়ার রোলার মানেই কিন্তু এই প্রেশারটা নিয়ে খোঁচাবে, ঠিক আছে? যখনই নিউমেটিক টায়ার রোলার বলবে তুমি, ঠিক আছে? আর ফোর্থ স্টেজ অফ রোলিং হচ্ছে ফিনিশ রোলিং হচ্ছে। এখানে সাধারণত 6 থেকে 8 টনের স্মুথ রোলিং ইউজ করা হয়, স্মুথ রোলার ইউজ করা হয়। আর পুরো রোলিংটাই কিন্তু আমাদের 100 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে কমপ্লিট করতে হবে। ওকে, বোঝা গেল কি? বেশ, এবার রোলিং এর প্রসিজিওর। রোলিং এর প্রসিজিওর কিন্তু এর আগে আমি বলেছি, তবে একটু এটা ডিফারেন্ট, এই কারণে বলছি, একদম নোট করে নাও। রোলিং সবসময় কিন্তু তোমার এক্ষেত্রে লঙ্গিটিউডিনালি করতে হবে, লঙ্গিটিউডিনাল ডাইরেকশনে হবে। তোমার মুড়ে গেলেও তুমি ট্রান্সভার্স রোলিং করবে না, যে না আমার এই জায়গাটা একটু আছে, একটু মাঝখান দিয়ে চালিয়ে দেবো। একদম অ্যাজ পার কোড লঙ্গিটিউডিনাল রোলিং সবসময় হবে। ওকে, রোলার ফার্স্ট কম্প্যাক্ট করবে অ্যাডজাসেন্ট জয়েন্টগুলো।
একদম প্রথম রোলার যেখানে চালাবো আমার অ্যাডজাসেন্ট জয়েন্ট যেটা আছে, যে জায়গাটা জয়েন্ট হচ্ছে সেই জয়েন্টটাকে আগে রোলার করব। এবং রোলার সবসময় লোয়ার টু আপার সাইডে মুভ করবে। রোলার সবসময় লোয়ার টু আপার সাইডে মুভ করবে। আমি আগে যে রোলিং প্রসিজিওর বলেছিলাম তাতে বলেছিলাম যে যে জায়গাটা আবার রোলার রোল করবে তার হাফ পোর্শন নিয়ে আবার করবে, কিন্তু বিটুমিনাসের ক্ষেত্রে কিন্তু হাফ নয়। আমার রোলার উইডদের যা উইড হচ্ছে তার সেটা একবার রোলিং করলাম স্ট্রেট লংজিটিউডাল ডাইরেকশনে, আবার ব্যাক করে ফিরে এলাম। আবার যখন রোলিং করব তখন তার 1/3 নিয়ে রোলিং করব, আবার ব্যাক করব, আবার 1/3 নিয়ে রোলিং করব, আবার ব্যাক করব। লোয়ার টু আপার পোর্শন আমরা যাব। ক্লিয়ার হলো ব্যাপারটা? আর এক্ষেত্রেও রোলারের স্পিড ওই একই 5 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। তাহলে এটা গেল আমার মাঠের কাজের পদ্ধতি। আর এটা বলতে হবে যে তোমার রোলিং কিন্তু উইদিন 100 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে কমপ্লিট করে নিতে হবে। আমি একদম এটা জেনারেলাইজ বলে দিলাম যে বিটুমিনাস লেয়ারের টেম্পারেচার কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে, যাতে আমি রোলিং কমপ্লিট করে নিতে পারি। এর পরের প্রশ্ন, যেটা অনেকবারই ফ্লেক্সিবল পেভমেন্টে দেয় এবং আমাদের ছেলেমেয়েরা একটু গোত্তা খায়, সেটা হচ্ছে প্রোফাইল কারেক্টিং কোর্স কি। দেখো, WBM বা জিএসবি লেয়ারের ওপরে আমি যদি মনে করি আমি বিটুমিনাস লেয়ার করব, তাহলে এই যে আমাদের সাবসারফেস কোর্স বা আমাদের নন বিটুমিনাস যে লেয়ারগুলো আছে, সাব বেসগুলো আছে, সেগুলোতে লেভেলের কড়াকড়ি আছে, কিন্তু বিটুমিনাস লেয়ারের মতো অতটা লেভেলের কড়াকড়ি নেই। অথবা আমার কোনো জায়গা তো উঁচু হয়েছে নিচু হয়েছে, কোনো জায়গায় আমার ওভারল্যাপিং দরকার, কোনো জায়গায় স্ট্যান্ডিং দরকার, সেই জন্য কিন্তু আমরা একটা অপেক্ষাকৃত কম খরচের বিটুমিনাস লেয়ার আমরা ব্যবহার করি, যে লেয়ারটাকে আমরা বলি আমার প্রোফাইল কারেক্টিং কোর্স। মানে আমি যখনই বিটুমিনাস লেয়ার বা ফ্লেক্সিবল পেভমেন্ট করছি, আমি ফাইনাল লেয়ার লেইং করব, আমার রাস্তায় লেভেল একদম, রাইডিং কোয়ালিটি একদম স্মুথ থাকবে, সব ঠিক থাকবে, তাহলে তার জন্য আমাকে কিছু কিছু জায়গায় প্রোফাইল কারেকশন করতে হয়। তাহলে সেই ক্ষেত্রে যে কোর্সটা আমরা ব্যবহার করি সেটাকে বলবো প্রোফাইল কারেক্টিং কোর্স। আমরা কোন মেটেরিয়ালকে সাধারণত বা কোন লেয়ারকে, বিটুমিনাস লেয়ারকে আমরা সাধারণত প্রোফাইল কারেক্টিং কোর্স হিসেবে ব্যবহার করি? আমরা সাধারণত প্রোফাইল কারেক্টিং কোর্স হিসেবে ব্যবহার করি বিটুমিনাস ম্যাকাডাম বা বিএমকে। ঠিক আছে, এবার একটা প্রশ্ন করতে পারে, তুমি ম্যাক্সিমাম প্রোফাইল কারেক্টিং কোর্স কত মিলিমিটার দিতে পারো? আমি সাধারণভাবে অ্যাজ পার কোড আমি ম্যাক্সিমাম প্রোফাইল কারেক্টিং কোর্স দিতে পারি 40 মিলিমিটার। ক্লিয়ার হলো? 40 মিলিমিটারের ওপরে আমি কিন্তু প্রোফাইল কারেক্টিং কোর্স দেব না। ওনারা গোলানোর চেষ্টা করলেও গোলাবে না। আমি ম্যাক্সিমাম, কারণ এটা আইএস কোডে লেখা আছে। কোথাও 50 মিলিমিটার দিয়েছে, কোথাও 60 মিলিমিটার দিয়েছে, কিভাবে দিয়েছে কি নানা প্রশ্ন করতে পারে। লেয়ার বাই লেয়ার দিচ্ছি স্যার, কিভাবে করব এই নানা প্রশ্ন হতে পারে। তুমি কিন্তু স্ট্রিক্ট 40 মিলিমিটারের কিন্তু আমি প্রোফাইল কারেক্টিং কোর্স ম্যাক্সিমাম দেবো, এর বাইরে হাঁটো না। ঠিক আছে, এইবার এর পরের একটা খুব ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, ইম্পর্ট্যান্ট বিষয়ের ওপর আসে, সেটা হচ্ছে প্রাইম কোট। বিটুমিনাস লেয়ারের ক্ষেত্রে প্রাইম কোট কিন্তু একটা দারুণ জিনিস। তা প্রাইম কোট বিষয়টা কি? প্রাইম কোট হচ্ছে, দেখো, গ্র্যানুলার বেসের ওপরে আমরা প্রাইম কোট করি। কি ব্যাপার? আমি তো বিটুমিনাস লেয়ার করব, বিটুমিনাস লেয়ারে আমার জল একেবারে গেলে চলবে না, প্লাস হচ্ছে নিচের লেয়ারের সঙ্গে একটা আঠা আঠা ব্যাপার থাকতে হবে, যাতে আমার ওপরের লেয়ারটা স্লিপ না হয়ে যায়। তাহলে 1 নাম্বার আমার কন্ডিশন হচ্ছে আমার জল যাওয়া চলবে না, মানে তলা থেকে জল কোনোভাবেই পার্কুলেট করে বিটুমিনাস লেয়ারে আসতে পারবে না, কারণ এটা সবাই আমরা জানি যে বিটুমিনের শত্রু হচ্ছে জল। জল যদি কোনো জায়গায় বিটুমিনাস লেয়ারের মধ্যে কোনো গর্ত থাকে, সেখান দিয়ে জল যদি বিটুমিনাস লেয়ারে যায়, আমার লেয়ারটাকে সম্পূর্ণ শেষ করে দেবে। তাহলে জল যাওয়া চলবে না, প্রায় ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে একটা চিটচিটে ভাব বা আঠালো ভাব থাকতে হবে, যার জন্য আমার লেয়ারটাকে ধরে থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা প্রাইম কোডটা ব্যবহার করি। কি বিষয় প্রাইম কোড একটু বলে নিই। প্রাইম কোডটা তোমরা অনেকে জানো, যারা জানো ওকে, যারা জানো না তাদের জন্য এটা একটি ইনফরমেশন হয়ে থাক। সেটা কি হয় যে আমরা সাধারণত
বিটুমেনের সঙ্গে ফাইনার মেটেরিয়াল, ফাইন ফিলার, মানে যেগুলো হচ্ছে ধরো থিনার, যেমন হচ্ছে পেট্রোল হতে পারে, ডিজেল হতে পারে, আমাদের বেঞ্জিন হতে পারে। বেঞ্জিন ভীষণ কস্টলি, বেঞ্জিন মানে ল্যাবরেটরিতেই ব্যবহার করব, কিন্তু পেট্রোল বা ডিজেল এগুলো মিক্স আপ করা হয়। মিক্স আপ করে কি হয়, তার ফলে পেট্রোল ডিজেলের মধ্যে বিটুমেনটাতে গুলে গিয়ে একটা লিকুইড ফরম্যাটে হলো। এবার কি হয়, যে ওই গ্র্যানুলার সাববেস বা আমার যে ডাব্লিউএমএম লেয়ার হয়েছে সেটাকে ওপরটা ভালো করে পরিষ্কার টরিষ্কার করে টরে নিয়ে আমি বিটুমেন স্প্রেয়ার দিয়ে পুরো জায়গাটার মধ্যে এই প্রাইম কোটটাকে স্প্রে করে দিলাম। এবার কি ফাংশন হলো? ফাংশন হলো যে এইটা লেয়ারের ওপরে ছড়িয়ে গেল। এবার যেহেতু এখানে কেরোসিন বা ধরো ডিজেল বা পেট্রোল যে কোনো কিছু আছে, তো সেটা করবে কি, যেহেতু লিকুইড লিকুইড ফরম্যাটে আমার এই লেয়ারটার ভেতরে ঢুকে যাবে। এবার যেহেতু এগুলো উদুবায়ী সব কটা, সেই জন্য এগুলো উদুবায়ী হয়ে ওপরে উঠে যাবে। আর ওপরে উঠে গেলে কি হবে, বিটুমেন লেয়ারটা, বিটুমেনটা থেকে যাবে শুধু, এবং সেটা কামড়ে ধরবে আমার ওই ডাব্লিউএমএম লেয়ারের ওপরে। ফলে মূল ওপরটা পুরো সিল হয়ে গেল। ঠিক আছে। আর একটা চিটচিটে ব্যাপার রইলো, যে ক্ষেত্রে আমার ওপরের যে বিটুমিনাস লেয়ার, সেই লেয়ারটাকে স্লিপ করতে দিল না। তাহলে এটা হচ্ছে প্রাইম কোটের ফাংশন। এবার প্রাইম কোড নিয়ে যেটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে, আচ্ছা ডাব্লিউবিএম বা ডাব্লিউএমএম এর ক্ষেত্রে আমি কি প্রাইম কোড ইউজ করব? শোনো, প্রাইম কোডকে কিন্তু আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে লো পোরোসিটি, একটা হচ্ছে মিডিয়াম পোরোসিটি, একটা হচ্ছে হাই পোরোসিটি। তাহলে আমি পরিষ্কার ডাব্লিউবিএম বা ডাব্লিউএমএম এর ক্ষেত্রে লো পোরোসিটি ইউজ করব। যদি আমার সিমেন্ট স্টেবিলাইজ সয়েল বেস হয়, মানে কোনো সয়েলকে আমরা সিমেন্ট দিয়ে স্টেবিলাইজ করেছি, তার উপরে আমি ডাইরেক্ট প্রাইম কোট করছি, তাহলে আমি মিডিয়াম পোরোসিটির ইউজ করব। আর যদি গ্র্যাভেল বেসের উপর আমায় কাজ করতে হয়, তাহলে হাই পোরোসিটির করব। ঠিক আছে, বুঝতে পারছো? এই তিনখানা করব। এইবার তাহলে আমি বুঝবো কি করে যে আমি যে স্প্রে করছি সেই স্প্রেটা প্রপার হচ্ছে? একটু ভাই, আমি বলি ইন্টারভিউতে কিন্তু কোনো ফর্মুলা জিজ্ঞেস করে না, কিন্তু এটা একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে লো পোরোসিটি ডাব্লিউবিএম বা ডাব্লিউএমএম এর উপরে যখন হয়, তাহলে 6 to 9 পার 10 মিটার স্কোয়ার। এক্ষেত্রে কিন্তু 10 মিটার স্কোয়ারটাকে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, 10 মিটার স্কোয়ার আমার কিন্তু ইউজ হবে লো পোরোসিটির। আর মিডিয়াম পোরোসিটির হচ্ছে 9 to 12। আর হাইয়ের হচ্ছে বা গ্র্যাভেল বেস হচ্ছে 12 to 15। ওকে। আচ্ছা, এর পরের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে উম, এ, একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে কি কি কন্ডিশন হলে আমার সাইডে প্রাইম কোট অ্যাপ্লাই করব না। এটা শুধু প্রাইম কোটের ক্ষেত্রে হবে না, এটা যে কোনো বিটুমেনের ক্ষেত্রে, বিটুমিনাস লেয়ারের ক্ষেত্রেই হতে পারে, বা আমি আমার ট্যাগ কোটের ক্ষেত্রেও হতে পারে। এটা একটা কমন কন্ডিশন মনে রাখবে, যে আমার পাঁচটা কন্ডিশন যদি হয়, আমি এই পঞ্চ পাণ্ডব যদি থাকে, তাহলে কিন্তু আমি সাইডে প্রাইম কোট অ্যাপ্লাই করব না। কি হচ্ছে? এক নাম্বার হচ্ছে ডাস্ট্রম। ডাস্ট্রম যদি হয় তাহলে আমি অ্যাপ্লাই করব না। ডাস্টর্ম মানে যেখানে রাজস্থান বা ওই ধরনের জায়গায় যে প্রচুর ধুলোঝড় হলো, তাহলে আমি অ্যাপ্লাই করব না। দ্বিতীয় হচ্ছে ফগি ওয়েদার যদি হয়, তাহলে আমি অ্যাপ্লাই করব না। 3 নম্বর যদি রেনি ওয়েদার হয়, আমি অ্যাপ্লাই করব না। 4 নম্বর হচ্ছে উইন্ডলি ওয়েদার হয়, প্রচুর হাওয়া বইছে, আমি স্প্রেই করতে পারছি না, স্প্রে করছি উড়ে যাচ্ছে, তাহলে আমি অ্যাপ্লাই করব না। আর ফিফথ ওয়ান হচ্ছে, যদি আমার টেম্পারেচার যদি কোনো কারণে 10 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে যায়, তাহলে আমি অ্যাপ্লাই করব না। ঠিক আছে, এই পাঁচটা কন্ডিশন আমার মনে রাখতে হবে। এরপরের যে কথাটা বলে ফেললাম যে ট্যাগ কোড, তাহলে ট্যাগ কোডটা কি? প্রাইম কোড তো বুঝতে পারলাম, ট্যাগ কোড কি? ট্যাগ কোড হচ্ছে আমার একটা বিটুমিনাস লেয়ার আছে, ধরো একটা বিএম আমি করেছি, বিটুমিনাস ম্যাকাডাম করেছি, তার উপর আমি ডিবিএম করতে চাইছি, ডেন্স বিটুমিনাস ম্যাকাডাম। একইভাবে তাহলে দুটো লেয়ারকে আমাকে ধরে রাখতে হবে, একটা চিটচিটে ব্যাপার রাখতে হবে। তাহলে সেই অ্যাডিসিভনেসের জন্য আমি আর একটা লেয়ার ওর আর একটা জিনিস ওর উপরে স্প্রে করি, সেটাকে বলছি ট্যাগ কোট। সাধারণত ট্যাগ কোটের ক্ষেত্রে আমরা ইমালশন ব্যবহার করি। ইমালশনের ক্ষেত্রে কিন্তু কোডটা মনে রাখতে হবে IS 8887। IS 8887।
একটু ইমালশানের ব্যাপারটা বলে নিই। ইমালশান ব্যাপারটা তোমরা অনেকেই জানো, দেখেছো, দেখবে অনেকে বলে ক্যাটায়নিক ব্যবহার করবো। ক্যাটায়নিক ব্যাপারটা ওটা না, ব্যাপারটা আমরা বলবো অ্যাজ এন ইঞ্জিনিয়ার ইমালশান ব্যবহার করব। ইমালশান কিন্তু দু ধরনের হয়, একটা হচ্ছে ক্যাটায়নিক, একটা হচ্ছে অ্যানায়নিক। ক্যাটায়নিকটা কিন্তু বেসিক্যালি আমাদের এই রিজিয়ন যেখানে আমাদের ব্যাসাল্ট, ট্র্যাপ, গ্রানাইট টাইপের পাথর পাওয়া যায়, এই ধরনের পাথরের ক্ষেত্রে এগুলো হচ্ছে নেগেটিভ। ফলে এখানে আমাদের ক্যাটায়নিক দিলে আমাদের পজিটিভ থাকছে ক্যাটায়নিকটা, ফলে কোটিংটা আমার এর উপরে খুব ভালো হবে, এই লেয়ারের উপরে কোটিংটা আমার ভালো হয়, ফলে এখানে আমরা ক্যাটায়নিক ব্যবহার করি। কিন্তু যেখানে লাইমস্টোন বা চুনা পাথরের উপরে কাজ হয় সেই জায়গায় কিন্তু অ্যানোয়নিক ব্যবহার করা হয়, কারণ ওই চুনা পাথর ইটসেলফ প্লাস আর অ্যানোয়নিক মাইনাস, ফলে প্লাস আর মাইনাসে কোটিংটা ভালো হবে। সো এটা একটা জেনারেল আইডিয়া, আমি জাস্ট বললাম। তো এটার ক্ষেত্রে কিন্তু যেমন এটার ক্ষেত্রে কিন্তু আমরা রেট অফ স্প্রেডিং যদি তুমি জিজ্ঞেস করো, তাহলে আমি সব রকম বলছি না। রেট অফ স্প্রেডিং এটা বেসিক্যালি যেহেতু বিটুমিনাস লেয়ারের অ্যাজ এ অ্যাডিসিভ ইউজ হয়, সো আমি শুধু সেটুকুই বলছি। সেটার রেট অফ স্প্রেডিং কিন্তু হচ্ছে 0.20 থেকে 0.25 kg/m²। এখানে কিন্তু 10 মিটার, এখানে কিন্তু 10 মিটার স্কোয়ার নয়, এখানে কিন্তু মিটার স্কোয়ার। প্রাইম কোটের ক্ষেত্রে কিন্তু 10 মিটার স্কোয়ার পার 10 মিটার স্কোয়ার, এটার ক্ষেত্রে কিন্তু মিটার স্কোয়ার। তাহলে 0.20 থেকে 0.25 kg/m², ঠিক আছে। এরপরের একটা প্রশ্ন তোমায় করতে পারে যে কিছু বিটুমিনাস লেয়ারের নাম বলো, তুমি শুনেছো এমন বিটুমিনাস লেয়ারের নাম বলো। তো এই ধরনের বিটুমিনাস লেয়ার বলতে বিএম বলতে পারো, বিটুমিনাস ম্যাকাডাম বলতে পারো, এসডিবিসি। এসডিবিসি মানে হচ্ছে সেমিডেন্স বিটুমিনাস কংক্রিট, এটা বলতে পারো। ডিবিএম মানে ডেন্স বিটুমিনাস ম্যাকাডাম। বিসি বলতে পারো, বিটুমিনাস কংক্রিট। বিসিকে অনেকে এসিও বলে, এসি মানে হচ্ছে অ্যাসফাল্টিক কংক্রিট, একই জিনিস। আমাদের অ্যাসপার আমাদের আইএস আমরা বিসি বলছি, কিন্তু MS2 বা অ্যাস্থো আমেরিকান কোডে যদি যাই তাহলে সবসময় ওরা বলে যে আমার এসি বলে, ওরা দেখবে অ্যাসফাল্টিক কংক্রিট বলবে। এছাড়া আমরা নর্মালি আমাদের আশেপাশের রাস্তাগুলো যেগুলো হয় সেটা হচ্ছে মিক্স সিল সারফেসিং হয় নর্মালি। এছাড়া সিল কোড ব্যবহার হয়। এছাড়া দেখবে ব্রিজেস বা একটু রিচ লেয়ার বলতে যেটা বোঝায় ম্যাস্টিক অ্যাসফাল্ট বোঝায়, দেখবে যে অনেক বড় বড় রাস্তাতে দেখবে ওই পাথর বসানো বসানো আছে, সেগুলো হচ্ছে ম্যাস্টিক অ্যাসফাল্ট আমাদের ইউজ হয়। এই ধরনের আমার বিটুমিনাস লেয়ার কিছু নাম আমি তোমাদের বলে দিলাম। এইবার ধরো একটা প্রশ্ন তোমায় করতে পারে, এটা কিন্তু সেই জামাই ঠকানো প্রশ্ন। কিরাম প্রশ্ন? সেটা হচ্ছে যে এই বিটুমিনাস লেয়ার তো আমরা করছি, ধরো এক ভদ্রলোক কিন্তু ওর মধ্যেই বসে থাকবেন, এসে বলবেন যে দেখো বিটুমিনাস লেয়ার তো তুমি বললে টললে, কিন্তু এগুলো করতে তো প্রচুর জ্বালানি খরচা হচ্ছে, হ্যাঁ, আর প্রচুর পলিউশন হচ্ছে, গলগল করে ধোঁয়া বেরোচ্ছে চারপাশে। মানে আমরা যদি এটার থেকে কি মুক্তি পাওয়ার কোনো উপায় নেই, বা এরম তোমার কি কিছু জানা আছে যে এমন কিছু জিনিস যেটা এইভাবে করা যাবে না? তখন তুমি এগুলোকে তুমি কিভাবে সেভ করবে বলো তো? তখন তোমার অ্যান্সার হবে যে হ্যাঁ স্যার, এরম একটি জিনিস আছে, সেটা হচ্ছে কোল্ড মিক্স টেকনোলজি। আমি গরম না করেই এই বিটুমিনাস লেয়ারটাকে ইউজ করতে পারি, কোল্ড মিক্স টেকনোলজি। সেটাতে জাস্ট তুমি আইএস কোডটা বলে চলে যাবে, সেটা হচ্ছে আইএস বা BS434 পার্ট 2। ঠিক আছে, BS434 পার্ট 2 অ্যাজ কোল্ড মিক্স টেকনোলজি আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখন অবধি প্রশ্ন এইটুকুই এসেছে, কিন্তু এটাকে কেউ বলেনি কোল্ড মিক্স টেকনোলজি এক্সপ্লেন করো। সাধারণত যেই সিভিলের ক্ষেত্রে এটাকে এক্সপ্লেন করার কথা কোনো জায়গায় বলেনি। হ্যাঁ, কিন্তু আমি তোমাকে জাস্ট বলে দিলাম যে কোল্ড মিক্স টেকনোলজি এই ধরনের প্রশ্ন একজনকে করেছে যে আমি কিভাবে সেভ করব। তো ওটা ও বলতে পারিনি সে সময় যদিও, কিন্তু অ্যান্সারটা হওয়া উচিত যে কোল্ড মিক্স টেকনোলজি আমার ইউজ করা উচিত অ্যাজ পার BS434 পার্ট 2। ঠিক আছে, এবার কিছু শেষের দিকে প্রশ্ন করে যে কিছু বিটুমিনাস টেস্টের নাম বলো। তো বিটুমিনাস টেস্টের নাম বলতে কিন্তু ওনারা কিন্তু বোঝাতে চাইছেন যে আমরা বিটুমিনাস টেস্ট বলতে দুই একটা মানে বিটুমেন টেস্টের নাম বলি, কিন্তু উনি যেটা বলছেন প্রশ্নটা ভালো করে শুনবে, যে কিছু বিটুমিনাস টেস্টের নাম বলো। তাহলে বিটুমিনাস টেস্টের নাম যদি বলে তার মানে বিটুমিনাস মিক্সের টেস্টও উনি জানতে চাইছেন, আর বিটুমেনের টেস্টও জানতে চাইছেন। এবার একটু মনে রাখতে হবে, আমি আবার বলেছি শুধু এগুলো বলে গেলে হবে না, পাশে যদি কোডের নামটা মনে থাকে বলতে পারো খুব কিন্তু ভালো হবে, তোমাদের কিন্তু মার্কসটা খুব সুন্দর হবে। তাহলে আমি একটু বলে দিই। প্রথমেই যে টেস্টটা বলবো সেই টেস্টটা হচ্ছে মিক্সের টেস্ট, মার্শাল টেস্ট।
মার্শাল টেস্ট আমরা সাধারণভাবে যদি তুমি বলবে যে স্যার আমরা মার্শাল টেস্টটা ফলো করি কি জন্য, যে আমরা এখান থেকে স্যার মার্শাল স্টেবিলিটি বার করতে পারি, মার্শাল ফ্লো বার করতে পারি, ওই আমার যে মিক্সটা দিয়ে যে মোলটা বানালাম তার ফ্লো বার করতে পারি। এছাড়া আমার জব মিক্স ফর্মুলা তৈরি করার জন্য যে ভিএমএ বা ভিএফবি, ভিএম এর পুরো নামটা বলে দিই, ভিএম এর পুরো নাম হচ্ছে যে পার্সেন্টেজ অফ মিনারেল এগ্রিগেট, মানে ভয়েডস পার্সেন্টেজ অফ মিনারেল এগ্রিগেট, আর ভিএফবি মানে ভয়েডস ফিল্ড বাই বিটুমেন। এগুলো আমরা বার করতে পারি, যেটা আমাদের জব মিক্স ফর্মুলা তৈরি করার করে আমার বিটুমেন মিক্স ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগে। এটা আমরা বলতে পারি, এবং এটা অ্যাজ পার MS2 আমরা করা হয় ডিজাইনটা। আর এছাড়া তুমি বলতে পারো আর একটা প্রশ্ন, আর একটা মিক্সের ক্ষেত্রে টেস্ট হচ্ছে যে স্ট্রিপিং অফ বিটুমেন। স্ট্রিপিং অফ বিটুমেন বিষয়টা কি বলতো, যে ধরো আমার এগ্রিগেটের ওপরে কতটা বিটুমেন লেগে থাকবে যদি সেটাকে ফুললি সাবমার্জড ইন ওয়াটার হয়। তো এটা অ্যাজ পার IS 6241 আছে। IS 6241-এ কি বলছে, যে আমি বিটুমেন নিয়ে তার মধ্যে ফুললি কোট করলাম, সেটাকে 24 ঘন্টা জলের মধ্যে ডুবিয়ে রেখে দিলাম, তারপরে তুলে ভালো করে পরীক্ষা করে দেখলাম যে আমার কত পার্সেন্ট স্ট্রিপ করে গেছে। হ্যাঁ, সেটা আমাদের একটা পরীক্ষা। সাধারণত ইন্ডিয়ান আইএস কোড যেটা বলে অ্যাজ পার IS 6241, সেটার ক্ষেত্রে আমাদের হচ্ছে 5%, টলারেন্স 5%। কিন্তু এখন বর্তমানে কিন্তু কোনো জায়গায় IS 6241 আমরা মানছি, কিন্তু বেটার হচ্ছে আমাদের একটা অ্যাস্থো বা আমেরিকান কোড আছে অ্যাস্থোর T283, সেটা ব্যবহার হয়। সেক্ষেত্রে কিন্তু সেই পদ্ধতিতে করলে কিন্তু আমাদের অনেকটা বেটার রেজাল্ট আসে। যাই হোক, এটা একটু জাস্ট অ্যাডিশনাল ইনফরমেশন আমি দিয়ে রাখলাম। এছাড়া বিটুমেনের যে টেস্টগুলো আমাদের করা দরকার ল্যাবরেটরির ক্ষেত্রে, সেগুলো আমি বলে দিচ্ছি। পেনিট্রেশন টেস্ট IS 1203, softening point test IS 1205, viscosity test IS 1206, ductility test IS 1208, flash point fire point test IS 1209। আমি তোমাদের সাজেস্ট করব IS 1201 টু 1210 অবধি কোডগুলো একটু নামিয়ে নাও, একটু উল্টে রাখো, একটু তোমাদের ক্ষেত্রে ভালো হবে বলে আমি আশা করছি। যাক, আমি মোটামুটি দেখো ফ্লেক্সিবল পেমেন্টের ওপরে একটা ওভারভিউ দিলাম, এবং যে প্রশ্নগুলো কমনলি আসছে সেগুলো নিয়ে একটু আলোচনা করলাম কিভাবে বলা হতে পারে। কিন্তু এর সঙ্গে বলে রাখি, যখন আমি নর্মালি পড়াই তখন কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক অনেক বেশি আলোচনা করতে হয়। হ্যাঁ, কারণ এটা কিন্তু এমন একটা বিষয়, এমন একটা সাবজেক্ট, এই সংক্ষিপ্ত পরিসরে আমি তোমাদের সবটা বলতে পারি না। আমি শুধুমাত্র এখানে আলোচনা করলাম যে কোন প্রশ্নগুলো আমার ইন্টারভিউতে করেছে এবং আমি সেই ইন্টারভিউর অ্যান্সারটা কিভাবে দেব। আমি তোমাকে শুধু কিন্তু প্রশ্ন বলছি না, আমি তোমাকে সঙ্গে অ্যান্সারটাও বলে দিচ্ছি যে আমি এর অ্যান্সারগুলো কিভাবে দেব। ঠিক আছে? খুব শীঘ্রই হয়তো আমরা ইন্টারভিউয়ের ডাক পেতে চলেছি, এটা আমাদের আশা। আর সিট বাড়ুক, আমাদের অনেক ছেলে মেয়ে আমরা চান্স পাই। ঠিক আছে, ডাক পাই ইন্টারভিউতে, যেন সমানে সমানে লড়াইয়ের জায়গাটা অ্যাটলিস্ট আমরা পাই। আবার বলছি, আমাদের কিন্তু সমানে সমানে লড়াই করতে হবে। ঠিক আছে? আচ্ছা, একটা প্রশ্ন, ওই RRBর আমি একটা তোমাদের ক্লাস নিয়েছিলাম, একটা করেছিলাম, সেখানে একটা প্রশ্ন অনেকে আমাকে যেমন করেছে, প্রশ্নটা একটু আমার ইন্টারেস্টিং লাগলো তাই বলছি। সেটা হচ্ছে যে স্যার, RRB আর SAE যেই সিভিল আমার PSC, এ দুটোর মধ্যে কোনটা বেস্ট? এবার আমি কিন্তু প্রথম থেকেই বলছি, দুটো দুটো দিক। আমার যারা মনে হচ্ছে স্টেটে থেকে আমি চাকরি করব, তার ক্ষেত্রে বলবো আমার PSC বেস্ট। কিন্তু যার মনে হবে আমি স্টেটে থাকতেও পারি, না থাকলেও কোনো আপত্তি নেই, বা বাড়িতে থেকে আমি এ করার আমার প্রয়োজন নেই, কিন্তু সেক্ষেত্রে আমি বলবো RRB বেস্ট। কেন বেস্ট? কারণ RRB হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কেল, স্টেটে কিন্তু DA প্রবলেম আছে, বা আমাদের যে মাইনে তার সঙ্গে সেন্ট্রালের মাইনের একটা কিন্তু ফারাক হয়ে যায়। ইনিশিয়ালি হয়তো ফারাক না হলেও লং টার্মে ফারাক হয়। আবার অ্যাজ ওয়েল আস
তোমার স্টেটের যে পোস্টটা, মানে স্টেটের পোস্ট মানে আমি পিএসসি হচ্ছে, সেটা কিন্তু এনারা কিন্তু গ্রুপ এ অফিসার। গ্রুপ এ অফিসার মানে তোমার কিন্তু অ্যাটাস্টেশন পাওয়ার থাকে, ঠিক আছে? মানে দুটোর কিন্তু দুটো দিক, এবার যার যেটা পছন্দ সে সেদিকে যাবে। তবে আমি একটা কথা বলছি, আমার ক্ষেত্রে কিন্তু এই চয়েসের জায়গাটা এখন নেই। আমার ক্ষেত্রে কিন্তু এখন বর্তমানে চাকরির যা পরিস্থিতি, চাকরির যা মার্কেট, সেই অনুসারে আমি বলবো পরীক্ষা দাও, পরীক্ষা দাও। আমার এটাই হচ্ছে, অনেকে বলবে আমার এখানে স্যার পোস্ট কম আমি দেব না, না, পরীক্ষা দাও। পরীক্ষা দেওয়ার অভ্যাসটা তৈরি করো। আর আমাদের কিন্তু হাতে সময় খুব কম। আর আরআরবির ক্ষেত্রে যেটা খুব ভালো হয়েছে সেটা কিন্তু তুমি দেখো, বয়সটা কিন্তু 36 বছর অবধি সেন্ট্রাল গভর্নমেন্টের করেছে, এটা কিন্তু একটা বড় পাওনা। অনেক ছেলে মেয়ে কিন্তু এখানে কিন্তু এন্ট্রি হবে, ঠিক আছে? হুম। এই কয়েকটা জায়গা যেখানে কিন্তু তুমি তোমার যোগ্যতার বলে চাকরি ছিনিয়ে নিতে পারো, ঠিক আছে? আজকে এ পর্যন্তই। কেমন লাগছে আমাকে একটু জানাবে। তাহলে আমি একটু উৎসাহ পাইটাই আর কি, বুঝেছো? হ্যাঁ। তোমরা সব ইয়ং জেনারেশন, তোমাদের কথাগুলো শুনলেও আমার ভালো লাগে, ঠিক আছে? ওকে, আজকে এই অবধি। বাই।